তাসিনের কথাগুলো শুনে আজ অন্যরকম অনুভূতি যাচ্ছে মনে। মনে হচ্ছে তার সাদা কালো জীবনে বোধহয় রঙের আঁচড় পড়েছে। তার প্রতিটা কথা কর্ণ করে ঝঙ্কার তুলছে। ওই সময় তাসিনের বলা কথায় সে যতটা না অবাক হয়েছে, তার চেয়ে বেশি অবাক হয়েছে এই কথাই। কি হেঁচকি থামলো এবার? অবাক দৃষ্টিতে সেটা তাকিয়ে রইল। তার মানে শুধুমাত্র হেঁচকি থামানোর জন্যই এতগুলো কথা বলল তাসিন? হ্যাঁ, তাসিনের কথা বলার বিষয়তায় তার হেঁচকি আসলে থেমে গিয়েছিল। সে আর তাসিনের কথা উত্তর দিল না। অভিমানের রেশ টেনে ওখান থেকে নিজেকে প্রত্যাখ্যান করলো। কিন্তু এই মিথ্যে অভিমান এর উৎস কোথায় সেটাই খুঁজে পেল না নাদিয়া। সারা রাত বালিশে মুখ বুজে ভেবে গেল তাসিনের কথাগুলো। থেকে থেকে খোলা আকাশে চাঁদের দিকে তাকাচ্ছিল। মনে মনে বলল, আপনার সেই চাঁদ বোধহয় খুব ভাগ্যবতী। কজন প্রেমিকই বা পারে তার ভালোবাসার মানুষটিকে চাঁদের সাথে তুলনা দিতে? তাসিন বাড়ি ফিরে এসে ভাবতে লাগলো, সে কেন নাদিয়াকে চাঁদের সাথে তুলনা দিল? মানুষ কি কখনো চাঁদের মতো হতে পারে? চাঁদ তো নির্দিষ্ট এক সময় ডুবে যায়। তাহলে এই মানুষটির প্রতি ভালোবাসা কি ডুবন্ত চাঁদের মতো এক সময় শেষ হয়ে যাবে? মস্তিষ্ক উত্তর খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোনো উত্তরই মাথায় আসছে না। উল্টো সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। এখন রাত হয়ে গেছে, কিন্তু এর উত্তরটা জানতে হবে। তাই তাসিন বেশি কিছু না ভেবে ইয়াসের ঘরের দিকে এগিয়ে গেল। ইয়াস জেগেছিল। তাসিনকে দেখে বলল, কি ব্যাপার, তুই এখনো ঘুমাসনি? কিছু বলবি? একটা কথা জানার ছিল। বল, কি কথা? ভালোবাসার মানুষকে কি কখনো চাঁদের সাথে তুলনা দেওয়া যায়? চাঁদ তো একসময় ডুবে যায়, তাহলে তার প্রতি কি ভালোবাসাটাও এরকম অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়? এটা জানার জন্য তুই এত রাতে ছুটে এলি? হুম, একটু দরকার ছিল। আচ্ছা, চাঁদ যেমন নির্দিষ্ট এক সময়ের পর ডুবে যায়, অর্থাৎ চাঁদের সময়টা শেষ হয়ে যায়, তেমনি মানুষও নির্দিষ্ট একটা সময়ের পর মানুষের মরণ ঘটে। আচ্ছা, বুঝেছি, আসছি এখন। চাঁদের সাথে তুলনা দিলি কাকে? তোর সেই নাদিয়াকে? হ্যাঁ, এতদিন পর্যন্ত ভালো লাগা ছিল, দিন দিন সেটা ভালোবাসায় পরিণত হচ্ছে। রূপকথা থেকে উঠে আসা চরিত্রের মতো আমার জীবনে এসেছে সে। কিন্তু একটা কথা মনে রাখিস, জীবনে আসা মানুষটার রূপকথার চরিত্রই হতে পারে, কিন্তু জীবনটা আর রূপকথা নয়। এখানে জীবনের শেষ দিন পর্যন্ত একসাথে থাকতে গেলে শত বাধা বিপত্তি, শত স্যাক্রিফাইস করতে হয়। নাদিয়া আজ কলেজে যাবে না বলেও চলেই গেল। আসার কারণটা অবশ্য তাসিন। বেহায়া মানুষের মন বড্ড বেহায়া। নাদিয়া নিজেও ভালো করেই জানে তাসিনের জীবনে কেউ আছে। তারপরও গতকালকের পর থেকে তাকে এক নজরে দেখার জন্য অক্ষিদয় ছটফট করছে। শুধুমাত্র এক নজর দেখার জন্য রাত্রি দেখা মিলল। নাদিয়াকে দেখা মাত্রই কথাটি তাসিনই বলল। তুমি কিন্তু খুব সুন্দর গান গাও। নাদিয়া ওষ্ঠকোণে হাসি ফুটিয়ে বলল, ধন্যবাদ। তবে গতকাল আপনার জন্যই গানটা গাওয়া সম্ভব হলো। যে অবস্থা হয়েছিল আমার, ভাগ্যিস আপনি ছিলেন। কথাগুলো আমি আমার নীলাঞ্জনার জন্য তুলে রেখেছিলাম খুব যত্ন করে। তোমায় যেহেতু দিলাম, অযত্নে রেখো না। আমার ভালোবাসা তো। বুঝিনি। তোমার বোঝা লাগবে না। বললাম যে ওই কথাগুলো আমি আমার নীলাঞ্জনাকে উদ্দেশ্য করে বলেছি। তুমি আবার ভেবে নিও না তোমাকে বলেছি। আমি কেন 2 লাইন বেশি ভাবতে যাব? হ্যাঁ, তারপর তাসিন সুর করে গেয়ে উঠল, চাঁদের সাথে আমি দেব না তোমার মতো চশমিশের তুলনা। আমার আকাশের ওই চাঁদ তো শুধুমাত্র আমার নীলাঞ্জনার জন্যই উন্মুক্ত। কিঞ্চিৎ অভিমানে গাল ফোরালো নাদিয়া। ওখান থেকে সরে আসতে চাইল, কিন্তু আচমকায় তাসিন হাত ধরে আটকালো। তাসিনের হাতের স্পর্শে বক্ষপিঞ্জরে মৃদু কম্পন অনুভূত হলো নাদিয়ার। মাত্র একবার তাকালো তাসিনের চোখ পানে, সাথে সাথে নিজের চোখ নামিয়ে নিল। ওই চোখের দিকে তাকিয়ে থাকা তার কর্ম নয়। ওই প্রখর চাহনি বানে চোখ তুলে তাকালেও মাথা ঝিমঝিম করে। এইভাবে বোধহয় অনেকক্ষণ পার হয়ে গিয়েছে। দুটি হৃদয় অদ্ভুতভাবে অনুভব করছে একে অপরের বাক্যশূন্য ছোঁয়া। তাসিনের দৃষ্টি নাদিয়ার মুখপানে স্থির। হঠাৎ নাদিয়ার বোধ উদয় হলো। কি মনে করে তাসিনের হাতটা এক ঝটকায় সরিয়ে নিল। মুখে বলল, আমার হাত ধরেছেন কোন দুঃখে আপনি? আপনার নীলাঞ্জনা আছে না? বলে সামনের দিকে পা বাড়ালো। তাসিন আগের মতোই ওখানে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর আনমনে বলে উঠল, তুমি চলে গেলে কিন্তু রেখে গেলে মায়া। অবুঝ প্রেমিকা সব বোঝে। আমার ভালোবাসা ছাড়া
এই দিনের পর থেকে নাদিয়া বেশ দূরত্ব বজায় রেখেছে তাসিনের থেকে। দেখা হলেও কথা বলে না, শত কষ্টে এড়িয়ে যায়। নিজেকে এটা বলে সান্ত্বনা দিয়ে রেখেছে যে অন্য কারোর ভালোবাসার মানুষের দিকে চোখ তুলে তাকাতে নেই, এটা ঘোর অন্যায়। কিন্তু তাসিন তার মনের ভেতরটা তো ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে। খুব সূক্ষ্মভাবে নাদিয়া তাকে এড়িয়ে যাচ্ছে। যে মেয়েটির সাথে পরিচয় শুরু থেকে শুধু ঝগড়াই হয়ে যাচ্ছিল, সেই একই মেয়েটির ওপর কি আকাশ সমপরিমাণ ভালোবাসা জন্মেছে। তার অবহেলা যে মেনে নেওয়া বড্ড কঠিন হয়ে পড়েছে। সেটা তাসিনের মনের এক সাজানো গোছানো কল্পনা, যাকে সে নিজ হস্তে নিজ আলপনায় নিজের রং তুলিতে ফুটিয়ে তুলেছে। তাসিন নাদিয়ার প্রতি বেশ খানিকটাই দুর্বল। নাদিয়ার প্রসঙ্গ এলে সে থমকে যায়। লুকিয়ে লুকিয়ে তাকে দেখার মাঝে অদ্ভুত ধরনের এক ভালো লাগা কাজ করে। কিন্তু নাদিয়া, সে তো একদমই আগ্রহী নয় তাসিনের ব্যাপারে। তাসিনের নিজস্ব ধারণা অনুযায়ী ওর দিকে চোখ তুলে তাকায়নি মনে হয় কখনো নাদিয়া। এই তো গত 2 দিন আগের ঘটনা। আরও সে নাদিয়া আর স্বচ্ছ দুজন মিলে গল্প করছিল। তিনজনেই বেশ হাসাহাসি করছিল। তাসিন অনেকক্ষণ পর্যন্ত দূর থেকে তাদের লক্ষ্য করছিল। যেই না তাসিন তাদের সামনে এলো, অমনি নাদিয়া মুখ কালো করে ওখান থেকে সরে পড়ল। তাসিন পেছন থেকে চশমিশ বলে অনেকবার ডাকলেও সে পাত্তা দিল না। এক প্রকার মন খারাপ করে ওখান থেকে বের হয়ে গেল। মন খারাপের কারণটা তার জানা, কিন্তু কারণটা তার কাছে ভিত্তিহীন বলে মনে হচ্ছে। সবকিছু ছাপিয়ে তাসিনের প্রতি অদ্ভুতভাবে ভালো লাগাটা চলে এলো। তাসিনের কথা যত ভাবা বন্ধ করতে চায়, ততই তার চিন্তাভাবনা মনের মধ্যে একদম জেঁকে বসে। কি রুদ্ধশ্বাস একটা পরিস্থিতি। নিজেকে এটা বলে সান্ত্বনা দেই যে যেখানে মায়া বাড়িয়ে লাভ নেই, সেখানে মায়া কাটাতে শিখতে হয়। কিন্তু শাসনহীন মন এসব মানে না, বারবার ছুটে যায় সেই জায়গায়। নাদিয়া আর নিজের মনকে বাধ্য দেয় না। চশমিশ। পেছন থেকে ডাক শুনে নাদিয়া ঘুরে তাকালো। তাসিনকে দেখতে পেল। হাতে সিগারেট ছিল, সেটা ফেলে নাদিয়ার সামনে এসে দাঁড়ালো। নাদিয়া ওকে দেখা মাত্রই বলল, আজকাল সিগারেট খাচ্ছেন নাকি? বিরহে। কার বিরহে? আপনার নীলাঞ্জনার নাকি? নীলাঞ্জনা তো আছেই, তাছাড়া আরও কত বিরহ। ইদানিং তাহলে বেশ বিরহে ভুগছেন। অনেক। কেউ ভালোবাসে না তো কি করব বলো? তাই না? অবশ্যই। তুমিও ইদানিং ঝগড়াঝাটি ছেড়ে দিয়েছো। ব্যাপার কি? বয়ফ্রেন্ড কি কারোর সাথে মিশতে মানা করে দিয়েছে? নাদিয়া হাসতে হাসতে বলল, আরে না না, বয়ফ্রেন্ড কোথা থেকে আসবে? কেন? নাই? না। তাহলে ভালো, চান্সটা আমিই নিতে পারবো, কি বলো? বুঝলাম না। কোনোদিন বুঝতে পারবে বলে মনেও হয় না। তুমি কি জানো তুমি সবচেয়ে বড় দুটো গুণ নিয়ে জন্মেছো? এক হলো চশমিশ আর 2 হলো টিউবলাইট। চশমিশ বুঝলাম, কিন্তু টিউবলাইটের মানে কি? থাক, বাদ নেই। এসব কথা তোমার মোটা মাথায় ঢুকবে বলে মনে হয় না। আচ্ছা থাকেন, আমি এখন বাড়ি যাব। এগিয়ে দিয়ে আসবো? কেন? আমি কি একা যেতে পারি না? পারো, তবে তোমার হবু বর আমাকে দায়িত্ব দিয়ে গেছে যাতে তোমাকে একা না ছাড়ি। বুঝতে পেরেছো ম্যাডাম? আমার হবু জামাইকে? আমি? কি? কেন আমাকে মানতে পারছো না? তাহলে জিজ্ঞাসা করছো কেন? হবু জামাইকে হতেই পারে কেউ একজন, সেটা তোমাকে বলতে হবে? নাদিয়া বোকার মতো ফ্যালফ্যাল করে চেয়ে রইল। তারপর বলল, আমার হবু জামাইয়ের দায়িত্ব সেই পালন করবে, আপনার করতে হবে না। আসছি আমি, ভালো থাকবেন। বলে নাদিয়া উল্টো পথে পা বাড়ালো। হেঁটে হেঁটে কিছুদূর যাওয়ার পর বুঝলো কেউ তাকে অনুসরণ করছে। এই রাস্তাটা প্রায় নির্জন, আশেপাশে কেউ নেই। কিঞ্চিত ভয় অনুভব হচ্ছে। কিন্তু পর মুহূর্তে এই গলি পার হতেই সামনে একটা গাড়ির কাছে তাসিনের প্রতিচ্ছবি দেখতে পেল নাদিয়া। হাসি ফুটলো চোখে মুখে। সাথে সাথে সে পেছন ফিরে তাকালো না। বেশ কিছুদূর এগিয়ে গিয়ে একটু সাইড হয়ে দাঁড়ালো। তাসিন ওকে দেখতে পেল না। সে সামনে দাঁড়িয়ে পকেটে হাত গুজে নাদিয়াকে আশেপাশে খুঁজছে। কি ঠিক এমন সময় পেছন থেকে নাদিয়া বলল, রাস্তার মধ্যে এইভাবে উকি দিয়ে কাকে দেখছেন এমন করে? তাসিন চমকে পেছনে তাকালো। নাদিয়া কি তবে ধরে ফেললো? সে আমতা আমতা করে বলল, মানে আমি আসলে... হ্যাঁ, আপনি কি? না আসলে... নাদিয়া চোখ পিটপিট করে তাকিয়ে বলল, বলেন, আপনি কি করতে এসেছিলেন এখানে? আসলে আমি স্বচ্ছকে খুঁজতে এসেছিলাম। ওর আজকে এখানেই থাকার কথা ছিল তো। আচ্ছা থাকো, চলে গেছে বোধহয়। তাসিন আর এক মুহূর্ত দাঁড়ালো না, নাদিয়াকে পাশ কাটিয়ে চলে গেল। নাদিয়াও সামনে পা বাড়ালো। যেতে যেতে তাসিনের একটু আগের মুখায়ব মনে করার চেষ্টা করছে। বেশ লজ্জা পেয়েছে ছেলেটা। এই ছেলেটাকে লজ্জা পেলে দারুণ লাগে। তখন কি সুন্দর ধরা পড়ে স্বচ্ছকে
খুঁটি বানিয়ে পালিয়ে গেল। নাদিয়া আনমনে হেসে ফেলল। অনেকদিন পর সে মন খুলে হাসলো। তবে কি কোনোভাবে পরবর্তীতে তাসিন হবে নাদিয়া সকল হাসি মুখের কারণ? দিনের পর দিন এভাবেই গড়িয়ে যাচ্ছে। এত সকালে জেরিন এসে তাসিনকে ডাকাডাকি শুরু করলো। তাসিন ঘুমিয়েছিল। জেরিনের হাঁকডাক শুনে উঠে বসলো। কি হয়েছে তোর? সব কিছুতেই সমস্যা। একটু শান্তি মতো ঘুমাতেও পারবো না তোর জন্য? আমু বলেছে ঘরের থেকে সব আবর্জনা সরিয়ে ফেলতে। তো তাই কর না, অযথা আমাকে ডাকছিস কেন? কারণ তুমি আর আমার সিমেন্টের বস্তায় কুড়িয়ে পাওয়া বড় ভাই এই হলো বাড়ির আবর্জনা, তাই তোমাদের দুজনকেই আগে সরাবো। এসব কি? তুই সামনে থেকে সর জেরিন। থুকু জরিনা, 2 দিন পর তোর বিয়ে দিয়ে দিলে নিজেরই পাত্তা পাওয়া যাবে না। আবার আসছে আমাদেরকে সরাইতে। নিজেরই তো একটা আবর্জনা। ভাইয়া একদম ফালতু কথা বলবা না। আমু ডাকে, চলো। কি জন্য? শুনলাম নাকি জারি ভাইয়ার বিয়ে। হঠাৎ করে বিয়ে ঠিক হয়েছে। ঘরোয়াভাবে এখন বিয়ে হবে। যখন বউ তুলে নিয়ে আসবে তখন অনুষ্ঠান করা হবে। তাসিন অবাক হয়ে বলল। কার বিয়ে? জারি ভাইয়া মানে তোমার ওয়ান অ্যান্ড অনলি মামাতো ভাই। সিরিয়াসলি? জারিফ ভাইয়ার বিয়ে? হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। হ্যাঁ, তাড়াতাড়ি আম্মুর কথা শুনে ঝটপট রেডি হয়ে নাও। আমরা ওই বাড়িতে আজই যাব। কাল বিকেলে প্রচুর মজা করতে হবে। কার সাথে বিয়ে জারিফ ভাইয়ার? ভাইয়া একটা মেয়েকে ভালোবাসতো, তার সাথে বিয়ে হচ্ছে। সারা নাম। জানো, মেয়েটার ছবি দেখালো আম্মু। মা কি কিউট! আমি যদি ছেলে হতাম তাহলে জোর করে হলেও ওকে বিয়ে করে নিতাম। আজ আইডা ঢং যত্ত সব। যাও যাও, আম্মু ডাকছে তোমাকে। ওর কথা শুনে তারপর কলেজে যাও। আমার আবার কাজ আছে। সিমেন্টের বস্তায় কুড়িয়ে পাওয়া ভাইয়াকে ডাকতে হবে। সব দায়িত্ব জানো আমার। এই ছোট্ট জীবনে যার কত দায়িত্ব নিতে হবে আল্লাহই ভালো জানেন। বলে জেরিন উঠে চলে গেল। তাসিনা উঠে ফ্রেশ হয়ে মায়ের কাছে গেল। বলল, ডেকেছো মা? কই না তো। জেরিন যে বলল। এমনি বলেছে মনে হয়, আমি তো ডাকিনি তোকে। যাই হোক, এসেছিস যখন তখন বলছি তাড়াতাড়ি রেডি হয়ে নে। আশা করি খবর জেরিনের কাছ থেকে পেয়েছিস। হ্যাঁ পাইছি, কিন্তু তোমার ছোট মেয়ে এরকম কনফিউজ করে দেয় কেন সবাইকে? যত সব বদ অভ্যাস। নিজেই তো একটা বদ অভ্যাসের কথা আর কি বলবো। ইয়াসকে বিয়েতে যাওয়ার কথা বললে সে সাথে সাথে নাকচ করে দেয়। জেরিন অনেক জোরাজুরি করে, কিন্তু ইয়াস কোনোভাবেই রাজি হয় না। শেষমেশ জেরিন রাগের চোটে বলে, ঠিক আছে, তোমার যে লাভ নাই তো। মানুষের বিয়ে দেখলে তো আর আবার তোমার হিংসা হয়। নিজে তো আর বিয়ে করতে পারতেছ না, তাই মানুষের বিয়ে দেখলে বুক চিনচিন করে। বুঝি, আমি বুঝি। একটা মাত্র মামাতো ভাই, তার বিয়েতেও নাকি যাবে না। মানুষে তো পাজি হয় কিভাবে আল্লাহই মালুম। হেদায়েত দান করো তুমি আমার এই সিমেন্টের বস্তায় কুড়িয়ে পাওয়া বড় ভাইকে। ইয়া সব শুনে মিটিমিটি হাসলো, শুধু কিছু বলল না। নাদিয়া আড়মোড়া ভেঙে উঠে বসলো। পাশে আহিবা গালে হাত দিয়ে বসে আছে। নাদিয়া আহিবার ভাবনাগ্রস্ত মুখ দেখে শুধালো, কি হয়েছে? এমন বাংলার পাঁচের মতো মুখ করে বসে আছো কেন? মনের দুঃখে সারার বিয়েটা হয়ে যাচ্ছে, আর দেখ আমি জীবনে কি করলাম। হুদাই ভাটকাইতে ভাটকাইতে জীবন পার করতেছে। তো তুমি এখনো বিয়ে করো না কিসের জন্য? মনের মতো মানুষ না পাইলে বিয়ে করতাম কারে, তোরে? আমার কথা এখানে উঠতেছে কিভাবে? শোনো, আমি বরং কাল ওখানে গিয়ে তোমার জন্য পাত্র খুঁজবো। হ্যাঁ, একটু খুঁজিস তো। বড় বোনের জন্য একটু তো করতেই পারিস। আশেপাশে সব পোলাপানগুলোর বিয়ে হয়ে যাচ্ছে, অথচ তোদের থেকে বড় হয়ে আমি এখনো বিয়ে করতে পারলাম না। এইসব কোনোদিনও মানা যায়? নাদিয়ার মনে হলো আজ বোধহয় আহিবা একটু বেশি খুশি। অন্য দিনের থেকে মন মেজাজ ভালো, না হলে কখনো এইভাবে কথা বলে না। বিয়ের কথা শুনলে যে মেয়ের মাথা গরম হয়ে যায়, সেই মেয়ে কিনা আজ নিজেই যেচে পড়ে নিজের বিয়ের কথা বলছে। বাহ, সূর্য বোধহয় আজ উল্টো দিকে উঠেছে। নাদিয়া আরেকটু শিওর হওয়ার জন্য জিজ্ঞেস করে, তাহলে তুমি এবার সত্যি সত্যি বিয়ে করবা ভাবছো? হ্যাঁ, মানুষ মিথ্যে মিথ্যেই বিয়ে করে কিভাবে? তোমার তাল ঠিক আছে? তুমি যে কখন কি করো নিজেও জানো না। মিথ্যে মিথ্যে দিয়ে অন্য মানুষের দ্বারা নাই হতে পারে, কিন্তু তোমার দ্বারা সেটা সম্ভব না। হয়েছে, যা। কলেজ আছে তোর? আছে। কলেজ থেকে ফিরে ওই বাড়িতে যাব আমরা। মা বাবা যাবে, তুই যাবি? আমি যাব না। তুমি কেন যাবে না?
ইন্টারেস্ট নাই। ভালো লাগলে যাব, না হলে নাই। নিরামিষ কোথাকার। বলে নাদিয়া উঠল। ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে কলেজে চলে গেল। দুটো ক্লাস করে আরুষি আর নাদিয়া ক্যান্টিনে গিয়ে বসলো। নাদিয়া আরুষির দিকে তাকিয়ে বলল, তোর স্বচ্ছর কি খবর? শুধুমাত্র এটুকু খবর পেয়েছিস তোর গার্লফ্রেন্ড নাই? আগে ছিল কিন্তু বর্তমানে নাই। তার মানে আগেও রিলেশন ছিল? আরে থাকতেই পারে, আমারও তো ছিল কয়েকটা, তাতে কোন পাকা ধানে মই পড়লো? স্বচ্ছ ভাইয়া কি তোকে পছন্দ করে? আমি জানি না, তবে আমি করি। তবে মাঝে মাঝে আমার সাথে দুই একটা ফ্ল্যাট করে। ভালো, চালিয়ে যা, আমি তোদের নাটক দেখব। হ্যাঁ তুই তাই দেখ, জীবনে তো আর প্রেম করতে পারলি না, তুই দেখেই যা। হুম। এমন সময় ওখানে স্বচ্ছ আসে। নাদিয়াকে ডেকে বলে, চশমিস, শুটকির সাথে আমার একটু কথা আছে, একটু সাইডে গেলে ভালো হয়। আপনার জন্য তো ওকে আমি পাই না। সব সময় এরকম চিপকে থাকেন কেন ওর সাথে? এতই যদি কথা থাকে দুজনের, তো আমার বান্ধবীকে বিয়ে করে বাড়ি নিয়ে যান, তারপর দুজনে মিলে সারাদিন গুজুর 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 করেন, না ফুসুর ফুসুর করেন, কেউ কিচ্ছু বলতে আসবে না। কিন্তু আমার সামনে অথবা আমাকে সাইড করে এসব চলবে না, আমি কখনো এসব হতে দিব না। স্বচ্ছ মুখ কালো করে বলল, ভেরি ডেঞ্জারাস। কে? আমাদের মিস চশমিস। কি কথা বললো? অবশ্যই প্রস্তাবটা খারাপ দেয় নাই। চলো শুটকি, তোমাকে বিয়ে করে নিয়ে যাই, তারপর সারা জীবন গুজুর গুজুর করব, কেউ কিছু বলতে পারবে না। থাকেন আপনারা, আমি আসছি। বলে নাদিয়া উঠে পড়ল। ক্যান্টিন থেকে বের হতেই দেখতে পেল তাসিনকে। কোনো একটা মেয়ের সাথে যেন ৩৫টা দাঁত বের করে হেসে হেসে কথা বলছে। নাদিয়া চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল। তাসিনও ওকে দেখলো বোধহয়। ওই মেয়েটার সাথে কথা বলা শেষ করে নাদিয়ার পাশাপাশি এসে দাঁড়ালো। বলল, বলো কি বলবে। নাদিয়া অবাক হয়ে বলল, কি বলবো মানে? আমি কি আপনাকে কিছু বলতে চেয়েছি নাকি? আপনাকে কি ডেকেছি আমি? তুমি আমাকে ডাকো নাই? বিশ্বাস হচ্ছে না, কিন্তু আমার তো মনে হলো তুমি আমাকে ডাকলে। কানের সাথে সাথে কি চোখের মাথাও খেয়েছেন নাকি? আপনার মনে হয় একটা চশমা দরকার। তোমারটা দিয়ে দিলেই তো পারো। তো আমি দেখবো কি দিয়ে? আপনার চোখ দিয়ে দেবেন আমাকে? দরকার পড়লে তাই দেব। শুধু আমার চোখ কেন, পুরো আমিটাকেই নিয়ে নাও। দরকার নেই আমার, থাকেন। অযথা কানে কম শুনে এসে আমাকে জ্বালাবেন না। কোথায় যাচ্ছ? বাসায় যাব। আচ্ছা যাও, সাবধানে যেও। নাদিয়া প্রগাঢ় ও চাহনি স্থির করলো। আমি তো সাবধানেই যাব, আপনি আবার সেদিনের মতো আমার পিছু নিয়েন না। এই বলে নাদিয়া গটগটিয়ে ওখান থেকে প্রস্থান করলো। তাসিন বেশ কিছুক্ষণ অবাক হয়ে রইল। তার চাহনির মধ্যে অদ্ভুত এক নেশা ছিল। শেষের কথাটা বারবার তাসিনের কানে বাজতে লাগলো। নাদিয়া বাড়ি ফিরে আসতে সারা এসে হাজির। নাদিয়া ওকে দেখা মাত্রই বলল, আরে বিয়ের কোণে যে, কাল তোমার বিয়ে আর তুমি আজকে এখানে কেন? তোদেরকে নিতে এলাম, চল চল। কাকা আর কাকি গেছে, তুই আর আহিবা আপু আসছিস, তাড়াতাড়ি রেডি হয়ে নে। আপু বোধহয় যাবে না। ও যাবে না, ওর বাপ যাবে। ওর বাপ গেছে তো। ধুরু, তুই যা, তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আমি অপেক্ষা করছি। ফাইনালি জারি ভাইয়ার সাথে তোমার বিয়েটা হচ্ছে, তুমি খুশি তো? বিয়ে হচ্ছে কি, বিয়ে আগেই হয়ে গেছে। আমরা গত 1 সপ্তাহ আগে পালিয়ে বিয়ে করেছি কোর্টে। নাদিয়া বড়সড় একটা ধাক্কা খেয়ে বলল, কি? হ্যাঁ, পালিয়ে বিয়ে করার খুব শখ ছিল, কিন্তু সম্ভব হচ্ছিল না, তাই সম্ভব হতেই সেদিন করে ফেললাম, যদিও আমাদেরটা একটু অন্য ধাঁচের। বাবা। সারাদের বাসায় রাতে মেহেদি অনুষ্ঠান হলো। সেই রাতের বেলায় সবার উৎসাহে হলুদের অনুষ্ঠানও হয়ে গেল। আইবাকে অনেক অনুনয় বিনয় করেও নিয়ে আসা গেল না। আগামীকাল বিয়ে, তাই সারাকে অনুমা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে বললেন। কিন্তু সারা আর নাদিয়া মিলে সারা রাত গল্প করলো। ফজরের আজান দিলে নামাজ পড়ে তারপর দুজন ঘুমালো। 8টা বাজতে না বাজতেই হাঁকডাক শুরু। ঘুমে ঢুলতে ঢুলতে সারা সব নিয়মকানুন সম্পূর্ণ করলো। পরিবারের ইচ্ছে ছিল বিয়েটা খুব ঘরোয়াভাবে দেবে, কিন্তু তার হলো কই। সারা তার বাবা মায়ের একমাত্র মেয়ে। হইচই করতে না চাইলেও হইচই লেগেই গেল, তাও ব্যাপকভাবে। ছাদে প্যান্ডেল টানানো হলো, বর বউয়ের জন্য ফুল দিয়ে স্টেজ সাজানো হলো। সাউন্ড বক্সে অবিরত গান বাজতে লাগলো। নাদিয়া আর অন্যান্য কাজিনরা সাজগোজ ছেড়ে এক সাইডে এসে দাঁড়ালো। বরপক্ষরা আসতে শুরু করেছে। তাসিনরা গাড়ি থেকে নামতেই
একে একে সবাই ভেতরে ঢুকে গেল। শুধুমাত্র তাসিন গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ করে চোখ ছাদের দিকে নিবদ্ধ হলো। বহু পরিচিত চেহারা দেখে অবাক হলো সে। নাদিয়া, হ্যাঁ নাদিয়াই তো ওটা। কিন্তু নাদিয়া এখানে কেন আসবে? নাকি তাসিন চোখে ভুল দেখছে? কোনটা? আর এক মুহূর্তও ও নিচে অপেক্ষা করলো না। তাসিন ভুল হোক বা অথবা ঠিক হোক, প্রমাণ করার জন্য ওপরে চলো। যদিও এই বাড়ির সব কিছুই তার অচেনা, তবুও চিনে চিনে ছাদে চলে এলো। হ্যাঁ, তাসিন ঠিকই দেখেছে, এটা আসলেই নাদিয়া। সে একটু এগিয়ে গিয়ে নাদিয়ার পেছনে দাঁড়িয়ে বলল, ব্যাপার কি? আমার সাথে তোমার বিয়ে না হতেই শ্বশুরবাড়ির অনুষ্ঠানে চলে এলে? বাবা আর মায়ের উন্নত মানের বৌমা। নাদিয়া হঠাৎ চমকে পেছনের দিকে তাকালো। অবাক হয়ে লক্ষ্য করলো তাসিনকে। এটা কি স্বপ্ন না সত্যি? সত্যি তো কোনোভাবেই সম্ভব নয়। স্বপ্ন হতে পারে, কিন্তু না ঘুমিয়ে কি করে এমন অলীক স্বপ্ন দেখা যায়? নাদিয়ার ভাবনার মাঝেই তাসিন সামনে এগিয়ে এসে চোখের সামনে হাত নাড়া দিল, বলল, কি ব্যাপার, কোথায় হারিয়ে গেলে? নাদিয়া নিজের হাত সামনে এগিয়ে দিয়ে বলল, আমার একটা চিমটি কাটেন তো, এটা কি স্বপ্ন না সত্যি? তাসিন চিমটি কাটলো না, কিন্তু আলতো করে গালে টোকা দিল, বলল, সত্যি আমি। কিন্তু তুমি এখানে কি করো? আমার আপুর বিয়ে। সারা আপু আমার চাচাতো বোন। জারি ভর্তা জিরাফ ভাইয়া আমার খালাতো ভাই। বোমা, তাহলে কোনো না কোনো দিক দিয়ে আপনি আমার আত্মীয় হচ্ছেন। অবাক হয়ে বলল নাদিয়া। হ্যাঁ, বিরোধী দলীয় আত্মীয় আর কি। একদম। কিছুক্ষণের মধ্যে বিয়ে পড়ানো শেষ হলো। তারপর শুরু হলো গান বাজনা, নাচ আর হই হুল্লোড়। নাদিয়া আর জেরিন এক সাইডে দাঁড়িয়েছিল। এমন সময় তাসিন আর ইয়াসকে এই পাশে আসতে দেখা গেল। ইয়াসকে দেখে চেনা চেনা লাগলো নাদিয়ার, খুব চেনা, কিন্তু কোথায় দেখেছে সেটা মনে করতে পারলো না সে। জেরিনকে জিজ্ঞেস করলো, ওইটা কে? আমার বড় ভাইয়া। ও আচ্ছা। ইয়াস আর তাসিন রাতেই বাড়ি ফিরে যাচ্ছিল। নাদিয়া হঠাৎ পেছন থেকে তাসিনকে ডাক দিল। তাসিন আর ইয়াস দাঁড়ালেই নাদিয়া ইয়াসের সামনে গিয়ে বলে, আপনাকে আমার খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বলেন তো? নাদিয়ার কথা শুনে ইয়াস ঘুরে তাকালো, বলল, আমাকে বলেছো? নাদিয়া মাথা ঝুলিয়ে বলল, জি, আপনাকেই বললাম। ইয়াস কিছু বলার আগেই তাসিন পাশ থেকে ফোরন কেটে বলল, এক মিনিট ভাইয়া, এই মায়া হচ্ছে বহুত ধরিবাজ। নিশ্চয়ই তোমাকে বিয়ে করার জন্য এসে বলতেছে তোমাকে চেনা চেনা লাগতেছে। নাদিয়া চোখ পাকিয়ে শাসিয়ে বলল, চুপ করেন তো আপনি, বান্দর কোথাকার। সব সময় শুধু ফয়জলামি। আমি কি মিথ্যে কিছু বললাম? ইয়াস তাসিনকে থামিয়ে বলল, তুই থাম, তুমি এখন বলো, তুমি আমায় কোথায় দেখেছো যে চেনা চেনা লাগছে? বুঝতে পারছি না, কিন্তু আমি শিওর যে আপনাকে কোথাও দেখেছি। দুজনকে থামিয়ে তাসিন মাঝখান থেকে বলল, আমার ভাইয়ের দিকে একদম বদ নজর দিবে না। নাদিয়া দু হাত কোমরে দিয়ে বলল, আপনার ভাইয়ের দিকে কোন দুঃখে আমি বদনজর দিব বলতে পারেন? যত সব আজগুবি কথা। শুধু বলছি আপনার ভাইকে আমার চেনা চেনা লাগছে, এতেও কি সমস্যা? মানুষকে কি মানুষের চেনা চেনা লাগতে পারে না? হয়তো বা ওনাকে আমি দেখেছি কোথাও, আপনার তো দেখি সব কিছুতেই সমস্যা। আপনি কি সমস্যা লগ্নে জন্মেছেন? আর আপনার সাথে যে কেন আমার সব জায়গায় দেখা হয় আল্লাহ ভালো জানে। তার মধ্যে এখন আবার আত্মীয়তার সম্পর্ক হয়ে গেল। ধুর ধুর। এত দূর করলেই আমি বিদায় হচ্ছি না বেআইন সাহেবা। আপনাকে জ্বালানোর জন্য আমি আছি তো। হ্যাঁ, তা তো থাকবেই, আপনার তো আর কাজকর্ম নেই। বলে নাদিয়া চলে গেল। ইয়াস অবাক হয়ে তাকিয়ে আছে। নাদিয়া চলে যেতেই বলল, মেয়েটাকে তুই আগে থেকে কিভাবে চিনিস? ওর নামই নাদিয়া। মানে সেই নাদিয়ার যার নাম তুই খাতায় লিখতে লিখতে ডায়েরি ফেলেছিস, যাকে তুই পছন্দ করিস? হুম। তাসিন নিম্নপানে চেয়ে বলল, বাহ, আত্মীয়তার সম্পর্ক হলো কিভাবে বুঝলাম না। জারিফ ভাইয়ার বউয়ের চাচাতো বোনও। তার মানে তোর লাইন ক্লিয়ার। কই তুমি লাইন ক্লিয়ার দেখতেছো? দেখো না কথার লগ্নে শুধু ঝগড়া আর ঝগড়া। আমি তো আজকেই দেখলাম ঝগড়া তো তুই শুরু করেছিস। মানুষ তো মানুষকে চেনা চেনা লাগতেই পারে, এত বদনজর দেওয়ার কি আছে? বাচ্চা একটা মেয়ে, এমন করিস কি জন্য? ওরে খেপাইতে ভালো লাগে, রেগে গেলে খেয়াল করে দেখো একটু অন্যরকম লাগে। আমার দেখে লাভ আছে? তোর প্রেয়সী তুই দেখ, তোর লাভ হবে। আচ্ছা এখন চল বাড়ি চল, অনেক রাত হয়ে যাচ্ছে। সারাতের বাসায় নাদিয়ারা আরও 3 দিন ছিল। যখন ফিরে আসবে
কাকির কাছে বায়না করে সারাকেও নিয়ে এলো। ওদের বাসার সবাই একটু দোনোমোনোও করছিল, বলছিল মেয়ের নতুন বিয়ে হয়েছে, এখনই এরকম টই টই করে ঘুরে বেড়ানো ঠিক না। কিন্তু নাদিয়া সে এক প্রকার যুদ্ধ করেই ওকে নিজের বাড়ি নিয়ে এলো। সারা মুখ কালো করে বলল, এখন যেখানে আমার শ্বশুর বাড়ি থাকার কথা ছিল সেখানে আমি চাচার বাসায় এসে বেড়াচ্ছি। আমার কি সুন্দর কপাল। শ্বশুর বাড়ি গিয়ে কি করবা? তোমার জামাইয়ের সাথে তুমি এমনিতেও দেখা করতে পারবা, পার্কে বসে আড্ডা দিতে পারবা, সমস্যা কি? এখন আর লুকিয়ে লুকিয়ে পার্কে আড্ডা দিতে হবে না। আমাদের বিয়ে হয়ে গেছে, এখন সবার সামনে বসেই আড্ডা দিতে পারবো। চালিয়ে যাও তোমাদের প্রেম কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে আমিও একটা প্রেম করে ফেলবো। হ্যাঁ, করে ফেল। কত কাল আর সিঙ্গেল থাকবি? তোর বড় বোন তো আছেই একটা, ওকে সিঙ্গেল কমিটির সভাপতি বানানোর দরকার ছিল। নাদিয়া খিলখিল করে হাসতে হাসতে বলল, একদম উচিত কথা বলেছো, তাতেও যদি ওর একটু উন্নতি হতো। এরপর দিন দিনের মতো কাটতে লাগলো, কিন্তু ব্যাপক পরিবর্তন এলো নাদিয়ার মাঝে। পরিবর্তনের সবটা জুড়ে ছিল তাসিন। অদ্ভুতভাবে তার ছোট্ট মনে তাসিনের প্রত্যেকটা কাজ হানা দিচ্ছে। আগে ওকে ভালো লাগতো, কিন্তু বর্তমানে ওর কথা বলা, ওর চলাফেরার স্টাইল, ভাব ভঙ্গিমা, এমনকি সিগারেট খাওয়ার স্টাইলটাও ভালো লাগে নাদিয়ার। প্রতিক্ষণে সে নিজের প্রতি বিরক্ত ছাড়তেছে, কিন্তু বিরক্তির উৎসে যে মানুষটা আছে তাকে কোনোভাবে সরাতে পারছে না। নাদিয়ার ভাবভঙ্গি চোখ এড়াচ্ছে না আহিবার। চোখে পড়ার মতোই তার আচরণ। প্রথম প্রথম প্রেমে পড়লে অথবা কাউকে ভালো লাগলে মানুষের যে ভাবভঙ্গি নাদিয়ার মধ্যে বারবার সেটাই পরিলক্ষিত হচ্ছে। আহিবা একবার ভাবলো সরাসরি নাদিয়ার সাথে এই ব্যাপারে কথা বলবে, পরবর্তীতে আবার ভাবলো যাক কিছুদিন, তারপর না হয় কথা বলবে। প্রায় এক সপ্তাহ পর সারা শুয়ে শুয়ে ফেসবুকিং করছিল। আহিবা একটা গল্পের বই নিয়ে পড়ছিল। নাদিয়া চুল আঁচড়াচ্ছিল। আহিবা বই থেকে চোখ উঠিয়ে এক পলক নাদিয়ার দিকেই তাকালো। সে গুনগুন করে গান গাইছে। হঠাৎ বলে উঠল, আজকে রাতে তুই আমার সাথে থাকবি। নাদিয়া আহিবার দিকে ফিরে তাকিয়ে বলল, আমাকে বলছো? হ্যাঁ, তোকেই বললাম, থাকবি। আমার তো তোমার সাথে থাকতে কোনো আপত্তি নেই, কিন্তু রাতে ঘুমের মধ্যে হাত পা ছড়াছড়ি করলে কিন্তু আমার দোষ নেই। তুমি তো আবার এই জিনিস পছন্দ করো না। সমস্যা নাই, রাতে এই ঘুমের মধ্যে যদি এমন করিস আমি আর সারা মিলে তোকে বাইরে রেখে আসবো, তখন মজা বুঝবে। এই বিয়ারটা মহিলাও আমাদের সাথেই থাকবে, ওকে ওর স্বামীর কাছে রেখে আসতে হবে। সারা মুখ তুলে নাদিয়ার দিকে তাকিয়ে বলল, বেশি কথা বলে মুখে স্যালোটেপ মেরে দিব, চুপ থাক। হ্যাঁ, আমি তো অবলা নারী, সব জায়গায় আমার চুপ করেই থাকতে হয়, অর্থাৎ আমাকে ধমক দিয়ে চুপ করে থাকতে বাধ্য করা হয়। আসছি বড় বড় কথা বলতে। রাতে ঘুমানোর সময় নাদিয়া হঠাৎ করে সারার কাছে বায়না ধরল, আপু, তোমার প্রেম কাহিনী শোনাও না প্লিজ। কিভাবে জারিফ ভাইয়ার সাথে তোমার প্রথম আলাপ, কিভাবে প্রথম তোমাদের দেখা হলো, কোন কথা দিয়ে প্রেম শুরু হলো, কে প্রথম প্রেমের প্রস্তাব দিল? সারা কিছু বলার আগেই আহিবা ভ্রু বাঁকা করে নাদিয়ার দিকে তাকিয়ে বলল, কেন, তুই কি কারো প্রেমে পড়েছিস? হঠাৎ তোর প্রেম কাহিনী কেন জানতে চাইছিস? নাদিয়া একটু ভ্যাবাচাকা খেয়ে গেল, তবুও সেটা অপ্রকাশিত রেখে বলল, কেন, প্রেম কাহিনী শোনা কি পাপ? আমার আপুর প্রেম কাহিনী তো আমি শুনতেই পারি। হ্যাঁ, অবশ্যই শুনতে পারিস, কিন্তু এত ডিটেলসে কেন জিজ্ঞেস করছিস? কি বলে প্রপোজ করেছিল, কে প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিল, এসব কেন? শোনার আগ্রহ তাই। তোমারও দেখি ওই বান্দরের মতো সবকিছুতে সমস্যা। আহিবা কপাল কুঁচকে বলল, বান্দরকে? নাদিয়া বলার মতোই কিছুই খুঁজে পাচ্ছে না, মস্তিষ্ক উত্তরশূন্য হয়ে আসে। বান্দরকে এটা কিভাবে বলবে সে? তাসিনের নাম ছাড়া মাথায় অন্য কারো নামই আসছে না, যে তার নাম বলে আপাতত পরিত্রাণ পাওয়া যাবে। দিগ্বিতে জ্ঞানশূন্য লাগলো নিজেকে, ঘামতে লাগলো মুখমণ্ডল। আহিবা এক দৃষ্টিতে নাদিয়ার দিকে তাকিয়ে আছে। নাদিয়া কিছুই বলতে পারছে না। হঠাৎ করে নাদিয়ার মুখ থেকে বেরিয়ে এলো, আউফের কথা বললাম আমি। কি বললি তুই? আউফের কথা? কি বললাম মানে? কোন প্রসঙ্গ নিয়ে তুই আউফের কথা বলি সেটা জিজ্ঞেস করছে। নাদিয়া পুনরায় জ্ঞানশূন্য হলো। কিছুক্ষণ আগে সে যে তাসিনকে বান্দর বলার প্রসঙ্গ টেনে আউ এর নাম নিয়েছে, সেটা সে অতি চিন্তায় ভুলে বসে আছে। নাদার উত্তর না পেয়ে আহিবা আবার বলল, তোর চোখের ভাষা যে উল্টোপাল্টা কথা বলছে, ব্যাপার কি বলতো? এতক্ষণ ধরে আহিবা আর নাদিয়ার কথাগুলো শুনছিল সারা।
সে ফোন বালিশের পাশে রেখে নাদিয়ার হাত ধরে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর বলতো? প্রেমে পড়েছিস নাকি ইদানিং? কাউকে ভালো লাগে? বল না। নাদিয়া অসহায় মুখে দুজনের দিকে তাকালো, বলল, তোমরা আমায় এরকম পুলিশের মতো জেরা করছো কেন? আমি কি করেছি? যদি কাউকে ভালো লেগেও থাকে সেটা কি পাপ? মানুষকে কি মানুষের ভালো লাগতে পারে না?